মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে মানুষ বলেছে জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। আমরাই তো আসল তৃণমূল কংগ্রেস। একটা হোটেল ফোটেলে কখনো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করেছেন। তৃণমূল কংগ্রেসটা হচ্ছে তৃণমূল লেভেলে। যে তৃণমূল কংগ্রেস প্রতীক তার, আমরাই আসল তৃণমূল কংগ্রেস। লড়ে নেবো পশ্চিমবাংলায়, দেখিয়ে দেবো। আবার বলছি, আদালতে দেখাবো, জনতার আদালতে দেখাবো। আদালতই বলবে শেষ কথা, মানে আসল নকলের লড়াইটা আদালতই হবে। তাহলে এখানে আরো একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে তাহলে কি নির্বাচন কমিশনের ওপর আর রাস্তা নেই? কমিশনের নির্দেশ মেনে সোমবার মানে আজ দুপুরেই জ্ঞানেশ কুমারের দফতরে যাবতীয় নথি মমতাপন্থী তৃণমূল শিবির তারা দিয়ে এসেছেন। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র তারা গিয়েছিলেন এই বিষয়টা জানাতে, এবং এক্ষেত্রে আবারও এটা বলতেই হচ্ছে, ভাবুন ঘুরে ফিরে আবারও জ্ঞানেশ কুমার। নির্বাচন পর্বে যে জ্ঞানেশ কুমারকে লাগাতার ভ্যানিশ কুমার বলে তোপ দেখে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন সেই জ্ঞানেশ কুমারের উপরই নির্ভর করছে তৃণমূলের জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ ধরে রাখতে পারবেন কিনা, নাকি প্রতীক চলে যাবে বিদ্রোহী শিবিরের দখলে। নিজের তৈরি প্রতীক থেকে স্রষ্টা মমতা নিজেই কি তাহলে ভ্যানিশ হয়ে যাবেন? এ প্রশ্ন পরিস্থিতি এই মুহূর্তে তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যে এই ব্যাপারে খুব একটা কনফিডেন্ট সেটাও কিন্তু নয়, মানে তিনি একরকম ধরেই নিয়েছেন যে প্রতীক কেড়ে নেওয়া হতে পারে, যে কারণে আজ কল্যাণকেও বলে রাখতে হলো যে লড়াইটা আদালতে হবে। না, আমরাই তো আসল তৃণমূল কংগ্রেস। যে তৃণমূল কংগ্রেস প্রতীক তার। এটা ফোর্ড, এরা যে ফোর্ডের প্রোডাক্ট। আমরা লিগালি সাউন্ড, কিন্তু ওরা বিজেপির সাপোর্টে রয়েছে, ওরা শুভেন্দু অধিকারীর সাপোর্টে রয়েছে, পুলিশ সঙ্গে রয়েছে, ইডির সঙ্গে রয়েছে, সিবিআই সঙ্গে রয়েছে, অনেক ইনস্টিটিউশন সঙ্গে রয়েছে। তাই ওদের ইলিগ্যাল ওয়ার্কটাও হয়তো লিগ্যাল হবে। আমরা আজকে যা জমা দিয়েছি, আমরা যা বলছি, আমরা লিগ্যালি সাউন্ড। 1997 সালে পার্টি প্রতিষ্ঠা থেকে শুরু করে পার্টির সংবিধানে কোন কোন নীতি, পদক্ষেপ এবং সংশোধনের ভিত্তিতে সংগঠনকে পরিচালনা করা হয়েছে তার বিস্তারিত ইতিহাস এবং ব্যাখ্যা জাতীয় নির্বাচন কমিশনে নিজেদের যুক্তি হিসেবে তুলে ধরলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাক্ষরিত 14 পাতা চিঠি তারা নিজেদের সমর্থনে জমা দিলেন। অপরদিক থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা নিজেদের যাবতীয় তথ্য, পরিসংখ্যান, নথি সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছেন। আমরা যে তৃণমূল কংগ্রেস এবং আমাদের সাথে যে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি এবং বিভিন্ন সাংগঠনিক পদে যারা গত দিনে ছিলেন, তাদের সমর্থন আমাদের সাথে রয়েছে, এটা তো প্রমাণিত। তো যার সাথে মানুষ রয়েছে, যার সাথে পদাধিকার যারা দলটাকে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েলেন তারা রয়েছে, যারা জনপ্রতিনিধি তারা রয়েছেন, তো সেখান থেকে তো এটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস, আমরাই আসল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, এখানে আমরা প্রতীকের দাবি তো আলাদা করে জানাচ্ছি না। কিন্তু ধরে নিলাম ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? পুরোটাই ইলিগ্যাল, অবৈধ। হোটেল ফোটেলে কখনো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি। তৃণমূল কংগ্রেসটা হচ্ছে তৃণমূল লেভেলের। এখন জ্ঞানেশ কুমার কোন পক্ষের হাতে প্রতীক তুলে দেবেন দেখুন সেটা সময় বলবে, কিন্তু এক্ষেত্রে সিচুয়েশনসগুলো যদি আমরা পরপর দেখতে থাকি বা যা যা ঘটেছে এই কালীঘাটপন্থী তৃণমূল শিবির মানে মমতাপন্থী বিদ্রোহীপন্থী তৃণমূলের ঘরের বিদ্রোহে তিনি কি চাইলেই কোনো একটা পক্ষের হাতেই প্রতীক তুলে দিতে পারেন? মানে কমিশনকে সেক্ষেত্রে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা দেখতে হবে। কমিশন দেখবে দলের সিংহভাগ সাংসদ, বিধায়ক এবং সাংগঠনিক পদাধিকারী কোন গোষ্ঠীর দিকে রয়েছেন। ফলে এক্ষেত্রে কোনো সন্দেহ নেই বিদ্রোহী শিবির মানে ঋতব্রত শিবিরই এক্ষেত্রে এগিয়ে থাকছে। মানে এই টেকনিক্যালিটিসগুলো যেগুলো বললাম যে কোন দিকে তাদের পাল্লা ভারী সেটা দেখান। আর এখানেই তাহলে কি প্রতীকের দৌড়ে কালীঘাট শিবির পিছিয়ে?
2/3 বেশি বিধায়কের সমর্থনে আমরা প্রিন্সিপাল অপোজিশন হিসেবে স্বীকৃতি পেয়েছি। আজকে আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি যেরকম ঘোষিত, সেই ঘোষিত ওয়ার্কিং কমিটি আজও অটুট রয়েছে, আজও অরূপ রায় চেয়ারপারসন রয়েছে। তাদের বক্তব্য, এই মুহূর্তে ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে চেয়ারপারসন পদে নেই মমতা বন্দ্যোপাধ্যায়, পদে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত পদাধিকারীরা তাদের পক্ষেই রয়েছে এবং তারা যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করেছেন সেটাই বৈধ। 2022 থেকে 2026 ওদের কেস কি লাইফ এক্সপায়ার করে গেছে 3 বছরে? যদি তাই হয়ে থাকে তাহলে 2025 তর্কের খাতিরে, আমি মানছি না কিন্তু তর্কের খাতিরে হয়ে থাকে, তাহলে তুমি 2026-এ নির্বাচনের টিকিটে তুমি লড়লে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, আর সিম্বলকে দিল মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে, তাহলে তুমি 2026-এ মেনে নিচ্ছ। যদি না মানো তাহলে তোমার নির্বাচনটাই তো ফ্রড হয়ে গেছে, তাহলে তুমি তো এমএলএ নাও। আর তুমি না মেম্বার হয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি না করে কি করে স্পেশাল সেশন করো? রং, ইলিগ্যাল। কালীঘাট থেকে যখনই কোনো ঘোষণা হচ্ছে, কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে যে যাকে যেই পদে বহাল করা হলো সে সেখান থেকে পদত্যাগ করে বেরিয়ে আসছে। ফুটো নৌকো নেওয়ার জন্য এত মারামারি কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। যেই চড়বি সেই ডুববি। স্বাভাবিকভাবেই জাতীয় নির্বাচন কমিশন এবার কবে নতুন করে শুনানির ডেট কোন পক্ষকে দেয় নজর থাকবে সেদিকে। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন আগামী দিনে আদালতে এবং জনতার আদালতেই যাবতীয় বিচার হবে। তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে মমতা শিবির জোড়া ফুলের প্রতীক পেল না, কল্যাণরা আদালতে লড়াই করে প্রতীক আদায় করে নিতে পারবেন? মানে দেখুন, এক্ষেত্রে ইলেকশন সিম্বলস অর্ডার 1968 15 নম্বর অনুচ্ছেদ, সেটা যদি দেখেন, সেই 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো স্বীকৃত রাজনৈতিক দল ভেঙে যদি দুটো গোষ্ঠী তৈরি হয়, দুটো আলাদা আলাদা গোষ্ঠী হয়ে যায়, কোন গোষ্ঠী প্রতীক পাবে, মানে ওই সিম্বল, ওই রাজনৈতিক দলের সিম্বল পাবে, সেটা ঠিক করার সম্পূর্ণ আইনি এখতিয়ার রয়েছে অনলি নির্বাচন কমিশনের। হ্যাঁ, মানে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা শিবির তারা আপিল করতেই পারেন, এটা হচ্ছে আইনি পদ্ধতি, সেটা আছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে তারা চ্যালেঞ্জ জানাতেই পারেন। আদালত পক্ষপাতিত্ব হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে পারে, এগুলো সব সিচুয়েশন স্থগিতাদেশ দিতে পারে, নতুন করে বিবেচনার নির্দেশও আদালত দিতে পারে। কিন্তু প্রতীক বরাদ্দের মূল আইনি প্রক্রিয়া কিন্তু এক্ষেত্রে আবারও বলছি নির্বাচন কমিশনের হাতেই। তাই সেখানেও মমতা শিবির কি এই নতুন প্রতীক নিয়ে লড়াইয়ের ময়দানে নামতে গিয়ে খানিক ধাক্কা খেলে সামাল দিতে পারবে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম, তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? বাংলায় সার্কাস দেখছি আমরা, দিদি দেখুক নিজের চোখে যে কেমন করে তার প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কেমন করে তিনি গাদ্দারদের পুষেছেন, কেমন করে তিনি দুধ দিয়ে সাপ পুষেছেন, নিজে নিজে দেখে নিন। দিদির সঙ্গে থাকবেন তো আপনি? মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না? মমতা ব্যানার্জিকে ভালোবাসি। তো মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন আপনি? আমরা তো এখন এনসিপিআই যাবো না, নতুন করে প্রশ্ন করছি অদ্ভুতভাবে। তাহলে দিদির সঙ্গে নেই? দিদির সঙ্গে আছি, দিদিকে ভালোবাসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে মানুষ বলেছে জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দলের অগ্নি নির্বাপন করতে পারেননি। তিনি যদি আজকে জোর করে নেত্রী হয়ে থাকতে চান, তিনি কালীঘাটের নেত্রী হতে পারবেন, কিন্তু কোনো গোষ্ঠী, কোনো পার্টির নেত্রী হতে পারবেন। সেদিন আমি বলেছিলাম যে আপনি সাপুরে পেঁয়াজের সাপের চোবলে মরছেন। কেউ না কেউ ওখানে চেয়ারম্যান হয়ে গেছে, কোথা থেকে চেয়ারম্যান হয়ে গেছে, সংযত হয়ে যান। এখনো পর্যন্ত পার্টি কিছু ব্যবস্থা নেয়নি। দাদা তো সম্পত্তি করতে করতেই পারে, যেরকম নিয়ম আছে সেরকমই হওয়া উচিত।
এবার আসে আরও একটা খবরের আপডেটে। বদলের বাংলায় কামারহাটি পুরসভাও কি বিজেপির দখলে চলে গেল? আচ্ছা বলুন কেন এই প্রশ্ন করছি। যেখানে বিজেপি শূন্য ৩৫ জন কাউন্সিলরের মধ্যে একজনও গেরুয়া শিবিরের নন, সেখানে পদ্ম ফোটে কি করে? হ্যাঁ, তখনই সেটা সম্ভব যদি অন্য প্রতীকে জিতে আসা কাউন্সিলররা তারা রাজনৈতিক জার্সি পাল্টে গায়ে অন্য জার্সি জড়িয়ে নেন। মানে তারা আগে যে জার্সি ছিল সেটা পাল্টে যদি তারা গেরুয়া জার্সি পরে নেন, তাহলে তৃণমূলের কাউন্সিলররা সেক্ষেত্রে কনভার্ট হয়ে বিজেপিতে আসলে ওই যে সম্ভাবনার কথা বললাম সেইটা হলেও হতে পারে। আর এই প্রশ্নটা আরও একবার উঠছে সুশান্ত চট্টোপাধ্যায়, তিনি কামারহাটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর। ফলে বুঝতেই পারছেন কেন কোন সিচুয়েশন কোন প্রশ্ন তোলে। এক্ষেত্রে আপনারা অনেকেই জানেন, তবু আমি বলি যে এই সুশান্ত কিন্তু জিতেছিলেন নির্দলের প্রতীকে। ফলে আপনারা অনেকেই ভাবছেন যে তিনি কি করে বিজেপির হলেন, পুরো বোর্ডও কি করে বিজেপির হয়ে গেল। এই সুশান্ত বাবুর আরও একটা পরিচয় আছে, সেটা বললে কিছুটা হয়তো আপনাদের ক্লিয়ার হবে। এই সুশান্ত বাবুর আরেকটা পরিচয় হচ্ছে তিনি সম্পর্কে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা হন। তাই নির্দল হয়েও সুশান্ত কি এখন বিজেপির? মানে সুশান্ত কি তাহলে বিজেপি পন্থী নির্দল? বিজেপির টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে তিনি পুরো ভোটে জিতেছিলেন। কামারহাটি পুরসভার এই হঠাৎ পরিবর্তনে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি চটে গিয়েছেন। তিনি খুব ভালোভাবে নেননি, তার কারণ তিনি স্পষ্টতই বলেছে এটা খুব ভালো বিজ্ঞাপন নয়। আসুন তার মুখ থেকে শুনুন তিনি কিভাবে দেখছেন এবং কি বলছেন এটা নিয়ে। আমি শুনলাম কামারহাটি মিউনিসিপ্যালিটির নাকি পরিবর্তন হয়েছে, আমার কাছে খবর আসেনি। কেউ নাকি ওখানে চেয়ারম্যান হয়ে গেছে। সংযত হয়ে যান, এখনো পর্যন্ত পার্টি কিছু ব্যবস্থা নেয়নি। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংযত হয়ে তার ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন। যদি কেউ মনে করেন ভারতীয় জনতা পার্টি এটা কোনো সেবাশ্রম হয়েছে, বিজেপি একটা মানে হরিনামের সভা, যে কেউ নিজেকে কাউন্সিলর বানিয়ে ফেলবেন কলকাতা কর্পোরেশনের, বড়নগর, কামারহাটি, বিধাননগর কর্পোরেশনের, পার্টি চুপ করে মেনে নেবে, এটা হতে দেওয়া যাবে না। কি হয়েছে, কেন হয়েছে, ওর দাদা তো সম্পর্ক হতেই পারে, নিশ্চয়ই হতে পারে, কিন্তু তিনি একজন নির্দল কাউন্সিলর, তাদের ওখানে কি করে বোর্ড হয়েছে না হয়েছে তারা জানে সেটা। কোন নেতা হোক, কোন মন্ত্রী হোক, কোন বিধায়ক হোক, এখানে কারোর কথা চলবে না। আর রাতারাতি কেউ যদি মনে করে থাকেন ওল্ড ওয়াইনের নিউ বটল নিজের জামাটা বদলে নিয়ে কেউ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বানিয়ে দেবেন, তাহলে অমিতাভর কাছ থেকে আমি কালকে রাত্রে রিপোর্ট করবার পর আমার লোক যাবে, আজকে পার্টির লোক যাবে, উত্তর ওখানকার জেলা সভাপতি যাবে, ওই জায়গাটাকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে আসবে, কাউকে চেয়ারে বসতে দেওয়া। দেখুন, এই গঙ্গা জল দিয়ে ধোয়ার একটাই অর্থ, শুদ্ধিকরণ। কামারহাটির পুরপ্রধানের চেয়ারটাকে অশুদ্ধ করে দিয়েছেন কি তাহলে সুশান্তবাবু? মানে এভাবে পুরসভায় বদলটাকে খুব একটা ভালো চোখে দেখছেন না, তাই কি শ্রমিক ভট্টাচার্যের নিশানায় দলেরই লকেট চট্টোপাধ্যায়? বিজেপির রাজ্য সভাপতি তিনি কি মনে করছেন যে কামারহাটি পুরসভার এই পরিবর্তনের পিছনে লকেট রয়েছেন? মানে তিনি কি দাদাকে বসিয়ে দিয়েছেন বলে তিনি মনে করছেন? দেখুন, শ্রমিক তার এই বার্তা কোনো নির্দিষ্ট একটা পুরসভাকে কেন্দ্র করে নয়, কিন্তু যে কারণে প্রশ্নটা আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে। কামারহাটি কিন্তু এক্ষেত্রে একটা ওই বলে না উপলক্ষ মাত্র, এক্ষেত্রে উপলক্ষ মাত্র, এটা অনুষঙ্গও বলতে পারেন। রাজ্যে পালা বদলের পর থেকে একের পর এক পুরসভায় ইতিমধ্যে কত রকম ডামাডোল শুরু হয়েছে। আপনারা যে ওয়ার্ডের আপনারা জানেন ভালো মতন, পুরসভাগুলো তৃণমূল কংগ্রেসের ব্যাক টু ব্যাক হাতছাড়া হয়েছে। কামারহাটি পুরসভাও কিন্তু সেই তালিকায় রয়েছে। ফলে এটা একটা অনুষঙ্গ বা উপলক্ষ, যেটা আপনাদের শুরুতেই বললাম। 12ই জুন চেয়ারম্যান পদ ছাড়েন গোপাল সাহা, কাউন্সিলরের পদ থেকেও ইস্তফা দেন তিনি। আর তারপর থেকেই নতুন চেয়ারম্যান হিসেবে সুশান্ত চট্টোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছিল। 3রা জুলাই আপনাদের মনে করাই লকেটের দাদাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এখানেই ঘটনাটার সূত্রপাত। আমাদের যারা মানে সব কাউন্সিলর কলিগসরা রয়েছেন তাদের সাপোর্ট, তাদের ভালোবাসা, তাদের ইচ্ছা এবং সর্বোপরি আমাদের পৌরসভা সকলে এবং বিভিন্ন মানুষের সহযোগিতা এবং আশ্বাসের ফলে এটা সম্ভব হয়েছে। সেটা যে ক্রাইসিসগুলো রয়েছে সেগুলোকে মিট করা।